নমস্কার দর্শক বন্ধুরা, সমস্যা ও সমাধানের আরো একটি নতুন পর্বে আমি পিয়ালি আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের জীবনে প্রতিটি ধাপে রয়েছে সমস্যা, যে সমস্যাগুলো আপাত দৃষ্টিতে বা আপেক্ষিক দৃষ্টিতে কিন্তু দেখা যায় না, কিন্তু আমাদের সামগ্রিক জীবনে তার প্রভাব কিন্তু সাংঘাতিক হতে পারে। আসলে আমাদের প্রত্যেকের একটা চয়েস থাকে। কারোর কাছে ধরুন এডুকেশনটা খুব প্রায়োরিটি পায়, কেরিয়ার যেমন মোরারলেস সবার কাছেই একটা প্রায়োরিটি পায়। বিবাহটাকে কেউ অতটা প্রায়োরিটি দেয় না, ও ঠিক হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো মোটামুটি সবাই মনে করেন যে কেরিয়ারটাকে ঠিক করতে হবে, কেরিয়ার ঠিক থাকলে অল সর্টেড। কিন্তু বাস্তব জীবনে কি তা হয়? অনেক ওয়েল এস্টাবলিশড ছেলে বা মেয়ের কিন্তু বিবাহিত জীবনটা ডামাডোলের মধ্যে কাটছে। কেন হচ্ছে এই ধরনের সমস্যা? এই সমস্যার উত্তর দেবে সমস্যা ও সমাধান, আর তার জন্য আমাদের সঙ্গে যিনি রয়েছেন আমাদের ভীষণ শ্রদ্ধার, ভীষণ আপনার মানুষ তিনি, কারণ তার কাছে গিয়ে সমস্ত সমস্যার কথা নির্দ্বিধায় বলা যায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, বাস্তুবিদ, এডুকেশন অ্যান্ড ম্যারেজ স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি রয়েছেন আমাদের সঙ্গে। তাকে স্বাগত জানাবো এই পর্বে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। তার সঙ্গে পিয়ালি, তোমাকেও আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ দাদা। আসলে আমাদের জীবনটা সহজ নয়, আবার যদি সহজ করে নিতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর, খুব একটা দারুণ একটা অ্যাচিভমেন্ট করার মতন একটা জায়গা। তো দাদা, এই জীবনে চলার পথে আমরা যেটা করে থাকি যে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা কেরিয়ারটাকে গুরুত্ব দেয়। ডেফিনেটলি কেরিয়ারের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, কিন্তু কেরিয়ারটাকে গুরুত্ব দেওয়ার পরেই মনে করো বাকি সব এমনিই হয়ে যাবে। এই যে একটা মেন্টালিটি, পৃথিবীতে কোনোটা না এমনি এমনি হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা যেমন মাতৃগর্ভে আসার পর যখন ভূমিষ্ঠ হই, একটা বাচ্চা কিন্তু এমনি এমনি হাঁটতে শেখে না, ঠিক সেরকম মাই জানে তাকে কিভাবে তৈরি করেছে, তাই হাঁটতে শিখিয়েছে, তাই আজকে হাঁটতে পারছি। প্রথম দিন স্লেট পেন্সিলে অকা লিখিয়েছিল কেউ একদিন, তারপর আজকে লিখতে পারছে, নিজের মতন প্যাশন, নিজের স্টাইল এসে গেছে লেখার। কিন্তু প্রথম দিন হয়তো স্লেট পেন্সিলে ধরে কেউ শিখেছে। তাই ওই জায়গাটা খুব দরকার। আমরা এমনি এমনি হয়ে যাই। তাই একটা মানুষের জন্মানোর পর থেকে শেষ অবধি সব ফেস ভালো হয় না। ওই জন্য দ্বাদশ ঘর, বুঝলি না? যেমন 12টা মাস, কেন 12টা মাস? 3টে মাস হতে পারত, পৃথিবীতে 3টে মাসও সৃষ্টি হতে পারত, কেন 12টা মাস হয়েছে? কেন আমাদের ভারতবর্ষে ঋতুটা পাই? এই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, কথার কথা বলছি, যে ঋতুগুলো আমরা পড়েছি, আপনিও পড়েছেন। ঠিক সেরকমভাবে 12টা মাস ইংরেজির, বাংলার, 27টা নক্ষত্র, 9টা গ্রহ, 25টা গ্রহ সৃষ্টি হয়েছে, আমরা ছকের মধ্যে দেখিনি এখনো পর্যন্ত, বলছি। তার প্রভাব আমাদের প্রভাবিত করবে। তাহলে আপনার যে ফেসটা ভালোটা নিয়ে চিন্তা নেই, কিন্তু কোনটা ঝড়টা আসছে। ওই জন্য দু ধরনের শ্রেণী মানুষকে বলি। যার আলোতে আছে, সেই এডুকেশন আলো হোক, চাকরি আলোয় আলোকিত হোক, আর্থিক সচ্ছলতার মধ্যে থাকুন হোক, কি বিয়ে করে বিবাহিত জীবনে হয়তো ভালো আছেন, পুত্র সন্তান লাভ করেছেন। পুত্র সন্তান বলছি এই কারণে, আমার কাছে নারী পুরুষ ভেদাভেদ নেই, কিন্তু অনেকে হয় পুত্র সন্তান মানে বিরাট কেটে। কিন্তু কত উদাহরণ দিয়ে বলবো, তার মা বলেছে এর থেকে সন্তান না ভালো ছিল। সেই পুত্র সন্তান মাকে খেতে দেয় না। মেয়েদের প্রতি মারা সেই অর্থে আশা করার কথা নয়, মেয়েদের নিয়ে ওইভাবে মারা স্বপ্ন দেখে না। মেয়েরা ভাবে একটা ভালো একটা জামাই হোক, মেয়েটাকে যেন ঠিকমতো পাঠ্যস্থ করতে পারি। ম্যাক্সিমাম মাদের এই, সেই জামাই সেই পরিবারে গিয়ে সেই মেয়ে আমাকে সে দেখবে, এরমভাবে সাধারণত ভাবে না। আর ছেলে যেহেতু মায়ের কাছেই থাকে, মায়ের অ্যাসেট বলুন, যা কিছু বলুন থাকবে, মা তো ভাববে যে শেষ জীবনটা মা দেখবে। বউটা এলো, বৌমা বাড়িতেই থাকার কথা। কিন্তু বক্তব্য হচ্ছে তখন তার মায়ের দুঃখে জ্বালাতে বলছে, কিন্তু কষ্টে বলছে। একটা বংশে দেখা যাবে সবারই মেয়ে আছে, মেয়েগুলোর বিয়ে হয়েছে, প্রতিষ্ঠিত, হায়ার স্টাডি করেছে, আর এই মেয়েটার, এই ভদ্রমহিলার একটাই ছেলে, বংশের আলো করা, মানে সে বলে না আদরে বাদর, পুরো বাদর হয়ে গেছে। না করে, সারাদিন নেশা করে, ঘরের মধ্যে বসে থাকে, না আর্থিক রোজগারের জায়গা আছে, বাবার পয়সাগুলো বসে বসে খাচ্ছে। সে বলছে স্যার, এর থেকে আমার বংশে যদি আর একটা মেয়ে হতো, হয়তো মেয়েটাও ওদের মতন ভালো হতো, থেকে সন্তান না হওয়া ভালো। আক্ষেপের জায়গা তৈরি হচ্ছে তার মায়ের মনে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে সব ফেস ভালো হয় না। সেই কারণে আপনার কোন দিকটা ভালো, আপনি যখন আলোতে আছেন, অর্থাৎ যেখানে ভালো আছেন, সেখানেও আপনাকে আসতে হবে। ধরুন আপনি
এডুকেশনে খুব ভালো, ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, সাধারণ মানুষ আসে না, ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছেন, কিন্তু আপনার জীবনে কবে অন্ধকার বয়ে আসবে জানেন না, কারণ আপনার 60 বছর জীবন এক যাবে না। তার প্রথম এডুকেশন দিয়ে বোঝায়, এডুকেশন তো লোয়ার নার্সারি থেকে মাস্টারি অবধি বোঝায়। তাই আপনি লোয়ার নার্সারি থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম শুনেছেন যে লোয়ার নার্সারি থেকে 9 অবধি ফার্স্ট হয়েছে, পরে মাধ্যমিক পর 11 পরে আর খুঁজেই পাওয়া যায় তাদের। আবার ইন্টারভিউতেও দেখবেন, টিভিতে না, আজকাল যারা মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় অনেক টিভি চ্যানেল নিয়ে আসে ইন্টারভিউ, দেখেন অমুক জায়গায় অমুক গ্রামে অমুক শহরে ফার্স্ট হয়েছে, রসগোল্লা খাচ্ছে মায়, দেখায় ভালো। অনেক সময় 3 জন ফার্স্ট হয়, কেন বড় বড় জায়গা তো কাছাকাছি নাম্বার, 3 জন মাধ্যমিকে থার্ড হয়েছে কি 3 জন অমুক হয়েছে। আবার উচ্চ মাধ্যমিক হলেও দেখায়। এবার ওদের ইন্টারভিউ নেয় দেখবেন। আমি তো ন্যাচারাল এডুকেশনের সঙ্গে যুক্ত, আমি এগুলোকে স্টাডি করি, বা টিভিতে আপনি যেমন দেখছেন আমিও দেখি। যারা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল তারা মাধ্যমিকে কোনো পিকচারই ছিল না, আর যারা 1 থেকে 10-এর মধ্যে ছিল মাধ্যমিকে তারা নেই পিকচার। তাহলে কার ডিমোশন হলো, কার প্রমোশন হলো? তাহলে যে ওখান থেকে 1 থেকে 10-এর মাধ্যমিকে ছিল তার জীবন অন্ধকার এলো না? তা আপনি আলোতে ছিলেন অহংকারে, আপনি ভাবছেন এটাও হবে, তাহলে উচ্চ মাধ্যমিক সাংঘাতিক। মাধ্যমিক পুকুরে সাঁতার দেওয়া, উচ্চ মাধ্যমিক গঙ্গায় বা সমুদ্রে গিয়ে সাঁতার দেওয়া, একদমই তাই, দুটো এক জিনিস নয়। তাহলে এই আপ ডাউন তো মানুষের জীবনে চলতে থাকবে। যে মাধ্যমিকে 1 থেকে 10-এর মধ্যে ছিলেন, যারা উচ্চ মাধ্যমিকে ছিলেন থাকতে পারলেন না, তাদের কিন্তু অনেক আগে ডিপ্রেশন আসবে। তাহলে আসার আগে তো আমি আপনাকে বলবো যে আপনার এই মেয়েটা ভালো, যে এই দিন নষ্ট হয়ে যেতে পারে, এডুকেশনটা হেল্ড আপ হবে, এই গ্রোটাকে প্রোটেকশন দিন, এইভাবে চলবে না। আপনি তাই আসেননি, কিন্তু আসতে হবে যারা আলোতে রয়েছে। এই আলো কবে দপ করে ফুলে যাবে। আর অন্ধকার আলোর মধ্যে আর একটা জিনিস বলি, আমি যেটা খুব পছন্দ করি, নিজেও যেমন স্ট্রাগলারদের পছন্দ করি, নিজে স্টিল নাও স্ট্রাগল করি, কিন্তু আজকে 43 বছরের কষ্ট আর আজকের কষ্টের মধ্যে ডিফারেন্স থাকবে, কিন্তু করি, সেই বয়স আর আজকের বয়সের ডিফারেন্স আছে। সেটা অন্ধকারে যারা আছেন, একটা শুধু তাদের আশ্বস্ত করতে চাই, আপনার জন্য কিন্তু আলো অপেক্ষা করছে। সে আলোটা কবে আসবে, কি করলে আলোটা পাবেন, সে এডুকেশন আলো, সে কেরিয়ারে আলো, কি সংসার জীবনে আলো, সেটা আমি গাইড করব। কিন্তু নিশ্চিন্ত থাকুন, সারা জীবন ভগবান বা আল্লাহ বা গড জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত অন্ধকারে থাকতে দেবে না। সেই দশন্তস ঘোরে। আবার যারা আলোর মধ্যে আছে তাদের জন্য করজোড়ে নিবেদন, এই আলোটা দপ করে নিভে যাবে না তো। দেখবেন আমাদের যাদের কারেন্ট আছে, এসি আছে, কোনো সিচুয়েশন, কারেন্ট যাওয়ার প্রবণতা অনেক কমে গেছে এখন, কোনো সিচুয়েশনে কারেন্ট গেলে যতক্ষণ না আসছে পাগলের মতন আমরা করতে থাকি। কেন? পাখার হয় হাওয়া খাওয়ার অভ্যাস নেই, তখন কারেন্টই যেত মারা। এখন পাখা টাকাতে উঠে গেছে, এখন এসির হাওয়াকে আমাদের সন্তানরা মানুষ হচ্ছে। এসি যদি 10 মিনিট বন্ধ থাকে, কারেন্টটা তো কোনো কারণে লাইন ছাড়াচ্ছে, পাগল হয়ে যায়। ঠিক সেরকমভাবে পাগল যাতে আমরা না হই। আলোতে আছেন, আলোটা কবে শেষ হবে, কবে কারেন্ট চলে যাবে জানেন না। এটি যে জীবনের কারেন্ট। ভালো স্টুডেন্ট কাল খারাপ হয়ে গেল, ভালো স্টুডেন্ট হঠাৎ প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়িয়ে গেল, ভালো স্টুডেন্ট হঠাৎ নেশা করতে আরম্ভ করলো, ভালো কলেজে দিয়েছেন, ফার্স্ট হচ্ছে, ফার্স্ট ক্লাসও হচ্ছে, বাইরে নেশার জিনিসও বিক্রি হচ্ছে, আপনি কোনটাকে ইউটিলাইজ করবেন? তাহলে এই জায়গাগুলো কিন্তু দেখার দরকার আছে, যেগুলো মানুষ আগে থেকে ভাবে না, কিন্তু আপনাকে ভাবতে শিখতে হবে। অন্তত যারা, আমার তো অ্যাওয়ারনেসের প্রোগ্রাম, আপনি এলেন কি এলেন না, কি পয়সা দিলেন কি দিলেন না, 43 বছর ভাবি না, নতুন করে এই কাজ যে বছর পৃথিবীতে আছে আর ভাববো না। সেই কারণে তো এত অনলাইন পরিষেবা দিচ্ছে। টিভিতে আসি 4 দিন, অনলাইনে পিয়ালি 3 দিন, মানে সারা সপ্তাহে লাইভে থাকি, কোনো না কোনো ভাবে মানে পেয়ে যাচ্ছেন দাদাকে আপনারা। এবং 3-4টে চ্যানেলে আমি করি। ইউটিউব চ্যানেল শ্রীবিগান মোটিভেশন, ফেসবুকে শ্রীবি গণাদি, আজকেও চেম্বারের গ্যাপে অনলাইন করেছি, আপনি খুলে দেখুন শ্রীবি গণাদিতে আমি লাইভ করেছি, ওখান থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। যখন যখন গ্যাপে তখন চেষ্টা করবো। আমি দেখছি আরও ডিমান্ড মানুষের, যে মানুষকে যদি ঘরে বসে পরিষেবা দিতে চাই, অনেক সময় অনেক কিছু পারি না, যেমন ফ্লাইটে যাচ্ছি, রেকর্ডিং করে কিছু সময় রেকর্ডিং চালিয়েছি। এখন চেষ্টা করছি ফ্লাইটের আগে পরে এয়ারপোর্টে যদি বসে থাকি, আমি চেষ্টা করি 10-15 মিনিট ওখান থেকে আমি লাইভ করা। সব চ্যানেল রেডি রাখতে পারবো না, কারণ দেখো ওইখানে আমি স্টুডিওতে বসে আমি 4-5টা চ্যানেল অ্যাডামি করছি, যেমন এখানে যেমন 3টে ক্যামেরা লাগানো আছে, সেরকম আমার ইউটিউব ফেসবুক ও তো ইয়েতে দাঁড়িয়ে তারপরেই তো ওরকম মানে টাইপড লাগিয়ে অতগুলো ক্যামেরা চালিয়ে করতে পারবো না। হয়তো ফেসবুক লাইভ করলাম এয়ারপোর্টে বসে, এর আগে বলেছি ব্যাঙ্গালোর থেকে লাইভ করেছি, গোয়া থেকে লাইভ করেছি, সরাসরি এয়ারপোর্ট থেকে লাইভ করেছি, এখনও আছে হায়দ্রাবাদ থেকে সরাসরি। দেখুন ইন্ডিয়ান এয়ারলাইন্সের ভবিষ্যৎ, এয়ারলাইন্সের কর্মীদের ভবিষ্যৎ বিভিন্ন, ঠিক সেরকমভাবে এত লাইভে আছে, চ্যানেলগুলো এরপর তলা দিয়ে যাচ্ছে, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক পেজ শ্রীবি গণাদি অফিসিয়াল লাইক ফলো শেয়ার করে রাখো।
তাহলে কোন দিন প্রোগ্রাম করছি আমি নোটিফিকেশন দিয়ে ঢুকি, তাহলে মা বোনের কাজ আছে, ধরুন আমি দুপুর দুটো ঢুকলাম, আজকে তো না বলে ঢুকেছিলাম, তাই বললাম কি মনে হলো আমি দিনে তো বসি না, একটু গ্যাপ আছে। আর ভোরবেলায় 9:30 থেকে এসে লাখপুরে 3জন ক্লায়েন্ট বসছিল, আমি ঢুকেছি 11টায়, তাদের 1.5 ঘন্টা, আমার 8 ঘন্টা লাগে, 12:30টায়। তারপর আমি ভাবলাম এই ফাঁকে 10-15 মিনিট লাইভ, পুরো 10-15 মিনিট লাইভ করবো, করতে করতে 35-40 মিনিট হয়ে গেছে, আরও প্রচুর, মানে 365 লোক কমেন্টই করেছে, আমি ডেট অফ বার্থ কত ইয়ে করবো, 8-10টা ডেট অফ বার্থ, কাউকে বলেছি যে রোববার, যেমন আজ কালকে রাতে করবো, রাত 8টায় লাইভ করবো, আমি বলছি ওইখানে আপনারা তখন অ্যান্সারগুলো দেবো, তখন বেশি করে ঢুকবেন, তাহলে আপনারা কিন্তু ঘরে বসেই পরিষেবা পাবেন। ওই কারণে পরিষেবা পাইনি, ভিগুদাকে চিনতাম না, ভিগুদাকে জানতাম না, হয়ে ওঠেনি, কথা আর অবকাশ এখন নেই। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি সাজেশন না নেন, আপনি কিন্তু ভুল পথে পরিচালিত হবে, বা অজান্তে আমার সন্তানকে ভুল পথে পরিচালিত করলাম, সেটা যাতে না হয় তার কারণেই কিন্তু এইভাবে কিন্তু পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। এবং এই ছাত্রছাত্রীদের অনুরোধে আমি কিন্তু ভিজিটের উপর 20% অফ রেখেছি, একদম ডিউ টু এই কারণে। এখন প্রত্যেকটা মানুষের কথা শুনলে তো পাগল হয়ে যাবে। সেদিনে আমার রিসেপশনিস্ট বলছে, স্যার আপনি তো মানুষের এই যে রিকোয়েস্ট করছে, আমাদের কাছে এত পড়েছে, ওরা বলে বলে আমি একটু বুঝি, আমি তার পাবলিক ফোন ধরি না, যে স্যার যদি একটু সাধারণ মানুষ অন্তত স্টুডেন্টদের আপনি প্রেফার করেন, স্টুডেন্ট আপনি যদি একটুখানি ভিজিটটা কমান মানুষকে, তো একটা সময়ের জন্য যদি মানুষকে দেন, কিছু মানুষ সুযোগ পায়। কালকে ঢুকেছে, কালকে বলছে কোথায় কি বুকিং থাকে সব তো পাঠায়, তা বলছে অনেক হলো, একজন হয়তো সে ফার্স্ট টাইমই দেখেছে, ফোন করেছে এই ওনার কত ভিজিট, বললাম ওনার 3000 টাকা ভিজিট, 20% অফ 2400 টাকা। 2400 টাকা, মানে ওনার ধারণা নেই জ্যোতিষের যে হতে পারে, বলছি ও ভাবছি 100-200 টাকা বলে, তাহলে 3000 টাকা 20% বাদ দিলেন কেন, তাহলে 3000 টাকা নিলেই ভালো হতো, বলছি কথা ওর সঙ্গে। তো মানুষের মতন করে ঘোরা যাবে না দাদা, আপনাকে তো নিজের একটা কোয়ালিটি কোয়ান্টিটি দুটোকে ব্যালেন্স করতে হবে। আমি 500 টাকায় জ্যোতিষে ফিরতে পারবো না, বোঝানোর জন্য বলছি। তাহলে ন্যাচারালি হবে ওই ইয়েস অর নো অ্যান্সার হবে, একদমই তাই। আপনার হবে না, কি সাবজেক্ট পড়বে, কোথায় পড়বেন, আইডিয়াল প্লেস, আইডিয়াল এডুকেশন, বিয়ে কাকে করবেন, কখন করবেন, কেন করবেন, ওই জিনিস পাবেন না। ওই অল্প পয়সায় ওই জিনিস হবে না, ওখানে নামতেও পারবো না, নামতে চাইছিও না। আমার ছাত্রছাত্রীরা যে সমস্ত টিভি চ্যানেলে আছে সব 1500 টাকার উপর ভিজিট, আমার যারা ছাত্রছাত্রী এখন টিভি চ্যানেল, যাই হোক সঠিক পথে চলতে গেলে কিন্তু সঠিক মানুষের কাছে পৌঁছতে হবে এবং পুরো জিনিসটাকে অ্যানালিসিস করতে হবে। জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। আপনারা পাচ্ছেন প্রতি বৃহস্পতি এবং রবি খড়দহে দাদার নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার পাচ্ছেন ফার্স্ট হাফ শেওড়াফুলি, সেকেন্ড হাফ পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে, প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রোতানন্দ পার্কের পাশে, প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। এছাড়াও মাসে একবার করে পাচ্ছেন নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোলের চেম্বারে। আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করবেন, বুকিং নাম্বার 9830143766। আর যারা অনলাইনে কনসালটেশন নিতে চাইছেন তাদের জন্য বুকিং নাম্বার 9477066173। এই নম্বরে ফোন করে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর এখন কিন্তু চলছে দাদার ভিজিটের ওপর 20% অফ, তাই আপনারা যোগাযোগ করুন এবং এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। দাদা 43 বছরের আপনার জ্যোতিষ কেরিয়ার, এবং সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের বিবাহ, পড়াশোনা এগুলো নিয়ে তো প্রচুর কাটাছেঁড়া চলেছে, কিন্তু এটা হয়তো আমরা অনেকে জানি বা অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বিশেষ করে যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর সেলিব্রিটি আছেন যারা কিন্তু আপনার কথায় চলাফেরা করেন, তাদের কেরিয়ারের প্রতিটা স্টেপ কিন্তু আপনার কথায় তারা নিয়ে থাকেন প্রতিটা মুহূর্তে। তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন রাখবো যে আজকাল তো প্রচুর প্রোগ্রামস হয়, প্রচুর রকম টিভি শোজ হয়, সেটা কলকাতায় হচ্ছে, মুম্বাইতে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, অনেক সেখান থেকে আমরা ট্যালেন্টেড ছেলে মেয়েদের দেখতে পাই, কিন্তু 1 কি 2 বছর পর ওই মাধ্যমিকের ফার্স্ট সেকেন্ড থার্ডের মতো তাদেরকে আমরা আর খুঁজে পাচ্ছি না। তো এই যে এত সেলিব্রিটির ছক আপনি দেখেছেন, কি মনে হয় যে কোথায় এদের একটা ল্যাকিং রয়েছে যে কারণে এরা হারিয়ে যাচ্ছে? এই একটু মাঝে একটু কথা বলি, এই পয়েন্টে আসছি আমি। প্রথমত এগুলো ক্ষমতায় প্রফেশন, খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, বিভিন্ন খেলোয়াড়, সিঙ্গার, মডেলার, মানে এই জ্যোতিষের মতো না, বা ইয়ের না যে মৃত্যুর 80 বছর, যত বয়স বাড়বে জ্যোতিষ সিনিয়র হবে, যত ডাক্তার সিনিয়র হবে তার প্রোগ্রেস করবে, এরকম একটা ধারণা রয়েছে। একটা সময়ের মধ্যে তার আউটপুট পায়, একটা গান একটা সিঙ্গার গাইলো, তার লাইফস্টাইলটা বদলে গেল,
আবার সেই গানগুলো পরপর ফ্লপ হলো, আর জীবনে একটা গানও পেল না। এগুলোকে টোটালটাই ক্ষণস্থায়ী প্রফেশন বলা হয়। এটা বলতে কি বলি, আমি এরপর নানা রকম অনুষ্ঠান নিয়ে আসবো ভেবেছি, যে দেখো গল্প কথার মতন তো মানুষের লাগে। আমি কাকে দেখেছি, কি করেছি, কি বৃত্তান্ত, যারা আজ থেকে আমাকে 43 বছর আগে জানে না, তারা জানে না। কিন্তু যারা জানে তারা জানে। অনেক শিল্পী ছিল যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, সদ্য একজনকে হারালাম, পরে বলবো। আমি তাদের সঙ্গে কিছু লাইফ স্টোরি আমি পরে কি করব, চেষ্টা করবো একটা আলাদা করে অনুষ্ঠান করা, যেখানে না এই একটা করে সিনেমা আর্টিস্টদের দেখাবো যার সঙ্গে চলছি ফিরছি কথা বলছি, তাদের গ্রহণ নক্ষত্র নিয়ে বলছো, তাহলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি পাবে। ও ভিগুদাকে চিনতো, ভিগুদার সঙ্গে এরম টাই আপ, এটা দুজন কোথাও ভাই বোন, কোথাও স্বামী স্ত্রী, এই কোথাও শিক্ষক ও ছাত্রী, মানে সম্পর্ক, মানে আমি ওইগুলো করেছি প্যাটার্নটা বোঝানোর জন্য। প্যাটার্নটা মানে গ্রহ নক্ষত্র, মানে একই লোক, ধরুন আপনি হাজব্যান্ড, আপনি ওয়াইফ, আপনি প্রথম জীবনে মেয়ে ছিলেন, পরের জীবনে মা হলেন, তাই আপনি কারোর শালি, কারোর শালা, কারোর দাদা, কারোর জেঠি, কারোর কাকি, স্টেপ কাকুর পরে ঠাকুমা। এই যে চেঞ্জটা, যেরকম সদ্য হারালাম শিলা মজুমদারকে, আপনি তো জানেন, সদ্য শিলা মজুমদার, শিলাদির সঙ্গে অনেক সম্পর্ক, অনেক কাজ। সেদিন নিজেও জ্যোতিষ প্র্যাকটিস, মানে যে শুটিংয়ে কোনো গ্যাপে দেখা হতো, সারাক্ষণই 24 জ্যোতিষীর কথা। আর একটা ভদ্রমহিলা ছিলেন, কত বলবো আর, সংগমিত্রা ব্যানার্জি, ওই দিদিও জ্যোতিষ জানতো। যেদিন আমাকে প্রথম দেখেছে বাড়িতে, এক পরিচালক নিয়ে গেছে তার ছবি, যে আমি গেলে হয়তো করবে ছবি, এরকম একটা ধারণা পরিচালকের ছিল, যে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, লাভ দিয়ে উঠেছে পেগুদাকে। আর আমি তো টিভি চ্যানেলের 25 বছরের জ্যোতিষ, তাতে আমাকে একটা ফ্যান ফলোয়ার্স আছে, চেনে, ভালোবাসে এখনো, যার জন্য আমি একমাত্র যে কিছু কিছু জিনিস আছে, যে রুদ্রাক্ষর পানা পরে বসি না, গেরুয়া বসন পড়ি না, আমি রাজনীতি ব্যক্তিত্বের সঙ্গে ওঠা বসা করি, তার বই মেলাতে তার প্রমাণ। আমি ফিল্ম স্টারদের সঙ্গে ওঠা বসা করি, বা বিভিন্ন খেলার মাঠে খেলোয়াড়দের সঙ্গে, তা বিভিন্ন ফিল্ডে। এই শুধু কিন্তু আমি নিজেকে মনে করি আমি এইভাবে করে ধর্মের আলে জ্যোতিষটাকে রাখিনি বলে হয়তো পাবলিকলি গ্রহণযোগ্যতা আমি পেয়েছি। যদি কেন আমার মুসলিম ক্লায়েন্ট রয়েছে, খ্রিস্টান ক্লায়েন্ট রয়েছে, আমার হিন্দু ক্লায়েন্ট রয়েছে, সবাই থাকবে, ভবিষ্যৎ সবাই জানতে চায়, হিন্দু মুসলিম খ্রিস্টান ম্যাটার করে না। হিন্দু মুসলিম শিক্ষা গ্রহগুলো আলাদা হয় না, রবিচন্দ্র মঙ্গল স্পেশাল কিছু হয় না। ওই কারণে আমার একটা ব্যক্তিগত ধারণা, ওই কারণে আর এনাদের সাথে মিশতে মিশতে না আমি আস্তে আস্তে নিজেকে আরও অন্যভাবে তৈরি করেছি। ধর্মের মধ্যে কোনোদিন বিভাজন ঘটায়নি, কোনোদিন চেষ্টাও করিনি। আমি কাউকে যখন গীতা পাঠ করতে বলি, দেখবেন অনেকে বলে আপনি খুব বুদ্ধি করে বলি না, গীতা পাঠ করতে বলি কোরআনটাও পাঠ করুন, আপনি বাইবেলটা অবভিয়াসলি পড়বেন। আমি কিন্তু বাইবেলের খ্রিস্টান লোক দুটো আসলে, মুসলিম যদি 20টা আসে আর 100 হয়তো হিন্দু আসবে, কিন্তু ব্যবসা করার জন্য শিবগণাদি কোনোদিন বলেনি। সামাজিক মর্যাদা আর যে আমার জনবহুল জায়গায় আমার যে পাবলিক বিচরণ বিভিন্ন ফিল্ডে, এই মানুষের চাওয়া পাওয়া, এদের সাথে যাতে ঠিকভাবে জুড়ে থাকতে পারি, তার জন্য আমার জায়গাটাকে সঠিক করা। আমি যে পার্টিকুলার কোনো একটা শ্রেণীর হতাম, তো একটা শ্রেণী খুব অ্যাকসেপ্ট করতো আর বাদবাকি শ্রেণী রিজেক্ট করতো পিয়ালি। আমি এই কারণে নিজেকে এইভাবে করিনি। ঠিক সেই কারণেই আমি যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা সিনেমায় আসছেন, এতে আসে, প্রচুর মডেলারকে সিনেমা আর্টিস্ট বানিয়েছি, আর্টিস্টকে মডেলার বানিয়েছি, ছকে নানা রকম কানেকশান থাকতে হয়, কিন্তু আপনি ঠিক কানেকশানে আছেন কি না এটা দেখা দরকার। তা অন্যদিন আলোচনা করব। শুক্র সাধারণত আর্টিস্ট সৃষ্টি করতে সাহায্য করে। এবার শুক্র বুধের সমন্বয়ে একটা বড় ফিল্ম স্টার হয়। এর মধ্যে কোনটা ভালো, যে আপনার বুধ ভালো না শুক্র ভালো? শুক্র বুধ না থাকলে আপনার সেই এনার্জিটাই তৈরি হবে না। ফিল্ম জগৎকে সবাই পছন্দ করে না, সেটা ব্যক্তিগত ব্যাপার, সেটা ছেড়ে দিন। কিন্তু বক্তব্য হচ্ছে আপনি কি চাইছেন, আপনি পছন্দ করেন, এবার আপনার কর্মকারক গ্রহ কিনা বুঝতে হবে। আমি ভালোবাসি, ভালো লাগে, তখন আমিও পছন্দ করি, কিন্তু ওটা আমার প্রফেশন না। প্রফেশনটা জ্যোতিষ, আমার আইডেন্টিফিকেশন জ্যোতিষ। জ্যোতিষ করার জন্য বিভিন্ন ফিল্ম স্টারদের সঙ্গে ওঠা বসা, বিভিন্ন ছবির জগতে আসা, বিভিন্ন রাজনীতি ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা, বিভিন্ন খেলোয়াড়দের সঙ্গে ওঠা বসা, জ্যোতিষ কেন্দ্র করে। জ্যোতিষ না হলে এই নেম ফ্রেমগুলো পেতামই না। তা আমাকে কিন্তু জ্যোতিষ হিসাবেই তারা জানে। ঠিক সেরকমভাবে যদি প্রতিষ্ঠা পেতে হয়, কর্মকারক গ্রহ সেটাই যে হারিয়ে যায় বলছিলে, কর্মকারক গ্রহ সেটা না হলে সেটা হারিয়ে যায়। আত্মকারক গ্রহ অনুসারে আসা, যে আমি কোনটা পছন্দ করি, শুক্র ভালো রয়েছে, আমি এই জগতে আসতে পছন্দ করি। চান্সকে দেয় তৃতীয় সুযোগ দেয়। চান্স মানে সুযোগ, সেটা ইউটিলাইজ করে আমি বাস্তবে দাঁড়াতে পারবো কিনা সেটা দেবে দশম। তো এই কানেকশানগুলো ভালো আছে কিনা এটা দেখে নিতে হবে। যদি এই কানেকশানে কোনো, ধরুন আপনি পাননি, আসেননি, তাহলে তো আউটপুট কিছু নেই। কিন্তু সুযোগ পেয়েছেন,
এবার সেটা স্থায়িত্ব হবে কিনা জ্যোতিষীকে সে দেখিয়ে নেওয়া দরকার। কারণ এই যে মুড়ি মুরগির মতন আসছেন, মুড়ি মুরগির মতন হারিয়ে যাচ্ছেন। কোনো ফিল্ম স্টার কালকে সাধু সন্ন্যাসী হয়ে গেল, বিভিন্ন জায়গায় দেখেছেন, সেখানে বিতর্কিত কথাই যাচ্ছি না, ওসব এমনি বিতর্কিত জ্যোতিষ বিগুদাকে বলে সবাই, তা যাই হোক যাচ্ছি না। কিন্তু প্রতিকার করে নিয়ে আপনার প্রফেশনে যাতে স্থায়িত্ব আসে সেটা রাস্তা আমি করে দেবো, এটা মানুষ হিসেবে বললাম পিয়ালি। একদমই তাই। আসলে আমাদের মনের মধ্যে তো ইচ্ছে থাকে অনেক, আমরা হয়তো সেইভাবে হাঁটছি, কিন্তু সেই হাঁটাটা সঠিক হচ্ছে তো? সেই হাঁটতে গিয়ে দেখবেন না তো যে শুধুই কাঁটাটাকে কিছুটা সরিয়ে দিন, দেখবেন জীবনটা কিন্তু একটু সহজ হবে। সেই জায়গাটাকে সহজ করেন কিন্তু দাদা। তাই বলবো যে জীবনের চলার পথ সুন্দর হোক, জীবনের সকলকে নিয়ে, পরিবার, বন্ধু বান্ধব, কেরিয়ার, আত্মীয় স্বজন, আমাদের সামগ্রিক জীবনটা খুব সুন্দর হোক। দেখুন, আমাদের জীবনে না পাওয়া থাকবেই, হারানোও থাকবে, কিন্তু সেটা যেন কোনো বিরাট একটা নেগেটিভ প্রভাব আপনার জীবনে না ফেলে, তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি। এই সুযোগ এই নিয়ে একটু বলি, অনেক কিছু বলতে ইচ্ছা করে তো, তুমি তো আবেগটাকে তুলে ধরলে বলছি, কথা প্রসঙ্গে বলছি। তাপস পালের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমার সঙ্গে যার সঙ্গে থাকে না, টাইপটা অন্য লেভেলের। আমার সঙ্গে তো আর্থিক কোনো লেনদেন নেই। সেই আমি শিয়ালদা চেম্বারে যাচ্ছি, আর আমার মানে এত রিলেশন, আমার সব ফিল্মস আমার ড্রাইভারের নাম্বারও জানে। মানে ওদের আমার তো 23 বছর ড্রাইভার, মানে যে চালায় ড্রাইভার বলি ঠিকই, আমার বাচ্চারা ওকে মামা বলে জানে। পরিবারের অংশ। হ্যাঁ, পরিবারের অংশ বলছি কথা, মানুষ জানলে বলতে সুবিধা হবে। এবার ফোন, ও তো একটা ফোন রিসিভ করে যখন তারপরে আমার তো বিভিন্ন জায়গায় স্টাফ আছে, ফোন করছে। এবার একটা অ্যাক্সিডেন্টের নামও তাপস পাল আছে। এবার ভাবছি ও তো করছে, বলছে আমি, কিন্তু গলাটা কিন্তু ও তো তাপস পালের তার গলা তো জানেও, ভিগুকে এই নাম্বারে চেঞ্জ করে দিল। বলছো এই ভিগু বলে, তখন বলছে দাদা আপনাকে খুঁজছে বোধ হয়, তাপসদা ফোন করেছে। ও তখন সামনে থেকে গাড়ি দিয়ে আমাকে আমি দেন, এই তোমার কত নাম্বার, তোমাকে ফোনে পাওয়া যায় না, এই পাওয়া যায় না, পাওয়া যায় না, আগে মাঝে মাঝে তুমি ফোন ধরতে আসছো। এই আমি কলকাতায় এসেছি, বলতে এমপি তো আছে, এসেছি, তুমি আসো, একটু দরকার আছে। এই মাঝে আমি দাদা কোনোদিন বলতাম যেতে পারবো না, কারণ আমার তো শিয়ালদা থেকে তখন বালিগঞ্জ চেম্বার করতাম, টাইট শিডিউল ছিল। কোনোদিন গ্যাপ হয়েছে, আমি দাদা এই গ্যাপ হলে যেতে পারো, কোনোদিন তুমি যেতাম। যেদিন উনি চলে গেলেন আমি সেদিন এয়ারপোর্টে বসে, আমি বোধহয় হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর চেম্বার ছিল, পরিচালক আমাকে ফোন লাগালো সকালবেলা হোয়াটসঅ্যাপ, মনটা খুব খারাপ হয়ে গেল, তাপসদা চলে গেল। মানে কিছু কিছু জিনিস, মানে এত নিবিড় সম্পর্ক ছিল। লাস্ট সব থেকে বেশি দুঃখ পেলাম অভিষেকদা চলে যাচ্ছে। অভিষেকদাকে আমি অনেক পরিচালকের সঙ্গে পরিচয় করি, লাস্টে 7-8টা ছবির কাজ দিয়েছি আমি, যে পরিচালককে দিয়ে তাদের পরিচয় করে দিয়েছিলাম। মানে কি বলবো, মানে খুব কাছাকাছি লোকগুলো বিয়োগ হয়ে গেলে না, তখন আত্মবিশ্বাসটা কমে যায়, আত্মবিশ্বাস কমে যায়। এই প্রিয়জনগুলোকে আমরা হারিয়ে ফেলি। ফিল্ম ইন্ডাস্ট্রি তো লস করছেই, শিলা মজুমদারের মতন সেলিব্রিটি, কিন্তু ব্যক্তিগত যে একটা সম্পর্ক একটা, এইগুলোতেই আমি অনেক, যার জন্য আমি নিজেকে এখন অনেক জায়গাতে গুটিয়ে নিয়েছি এখন। তাও লাস্টে কিছুদিন আগে একটা পরিচালক একটা ছবি তার ছিল, সেখানে পাপিয়া দিয়েছিল, পাপিয়া অধিকারী, দেবিকা মুখার্জি, দেবিকা দিয়ে এখনো আছে, মানে বলো ভাই রিগুদা আবার আসুন, একটু আধটু থাকুন, আমাদের সঙ্গে মেলামেশা করুন, আমরা একসঙ্গে আনন্দ করি। হ্যাঁ দিদি, বয়স হয়ে গেছে, শরীরও পারমিট করে না, এমনি নানা রকম সমস্যা, প্রফেশনের গ্যাপও বার করতে পারি না, এখন নিজের স্টুডিও বানিয়েছি, সেই স্টুডিওতে অনেক চ্যানেল করতে বলে সব বলো, তার মধ্যে থেকেও একটু আমাদের সাথে সময় দেবেন, ভালো লাগবে। অনেক লোকের সঙ্গে বলো, মৌবনি ছিল, মৌবনির সাথে আমি কোনো কাজ করিনি, সে অনেক জুনিয়র আমার তা ছিল ওই ছবির মধ্যে। আরও অনেক পরিচিত সবই ফিল্ম স্টার ছিল, তাদের সঙ্গে কারোর সাথে খুব নিবিড় সম্পর্ক, কাউকে হয়তো প্রথমেই চিনলাম, এই কিন্তু পরিচালকের সম্মানার্থে সেখানে গিয়েছিলাম। এই যে ব্যাপারগুলো, সেখানে ইন্টারভিউ নিয়েছে, তো আমাকে তো এমনিই চেনে, মানে বলো আপনি তো অন্য জগতের মানুষ, যদি আপনি এই ছবিটা নিয়ে কিছু বলেন, বললাম যতটুকু পারে। মানে আমি ভালোবাসি, পছন্দ করি জিনিসগুলোর সঙ্গে, কারণ মানুষকে জানকারি, ঘরে বসে শুধু বই পড়লে জীবনে কিছু হবে না। একটা ঘরে তুমি যদি নিজের জ্ঞানটা সীমাবদ্ধ রাখো, জ্ঞানটা হয় আহরণ করার জন্য কোথাও যেতে হবে, হয় বই পড়তে হবে, নয় দেখতে হবে, নয় গিয়ে মিশতে হবে। আর জ্ঞান যত তোমার থাকবে, তত তুমি জ্ঞানটাকে বাড়তে পারবে, জ্ঞানটাকে তত বিলাতে পারবে। একেবারেই তাই। মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু সেটা অনেক অনেক বেশি কিন্তু রেজাল্টটা বোঝা যায়। সমস্যা ও সমাধান নিয়ে আমরা থাকি আপনাদের সঙ্গে। তবে আজকের মতো সময় একেবারেই শেষ দর্শক বন্ধুরা, তাই আজকের মতো থামতেই হচ্ছে। জীবনটা খুব ছোট বললে তার অর্থ একরকম হয়, বড় বললে অর্থ একরকম হয়, কিন্তু জীবনটা জুড়ে অনেক কিছু, তার কিছু কিছু করে আমরা এই অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করি। আজ এই পর্যন্তই ছিল। পরবর্তী কোনো বিষয় নিয়ে ফিরে আসছি পরবর্তী পর্বে। ভালো থাকুন, নমস্কার।